জলের কুমির বলে আগে নিষিদ্ধ করতে হবে, বিচার করতে হবে। ওদিকে ডাঙ্গার বাঘ বলে নো, কোনো কিছু মানি না, আগে নির্বাচন চাই। ইনুসরার কোন দিকে যাবে? ভিডিওর শুরুতে আপনাদেরকে গায়ের পশম দাঁড়ানোর মতন একটা তথ্য দিয়ে শুরু করছি। আসো মজা দেখাবো। এটা একটা মেসেজ কাদের জন্য? ভারতের জন্য। এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে কাঁপন লাগাই দেয়। অ্যাটাক ড্রোন আমদানির দিন শেষ, এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচেষ্টা সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে চলেছে। বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন KX-2 একটি ঝলকি যথেষ্ট দুশ্মনের বুকে কাঁপন ধরাতে। বিএসএফ মনে ভালো হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে। এত ভদ্র আচরণ এটা তো দেখা যায়নি অতীতে। এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী, অন্যরকম বাহিনী বসবাস করে। সে বাহিনী হাসিনার বাহিনী না, এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুখবর। জনগণের সামনে দুইটা অপশন। জনগণ, আপনারা কি উন্নয়ন, সংস্কার, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো, দক্ষিণ কোরিয়া বানানো এগুলোর পক্ষে, না একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে যারা দুর্নীতিতে বাংলাদেশকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদেরকে ক্ষমতা এনে দেওয়ার পক্ষে? এক ভাগের 2 জঙ্গল দখল, এক ভাগের 2 জঙ্গল দখল নিয়ে আজকের আলোচনা। থরথর করে কাঁপছে নরেন্দ্র মোদীর পুরা প্রশাসন, পুরা বাহিনী এখন বঙ্গুর হয়ে পড়েছে ভারতে। আজকে তিনি একটা ফর্মুলা সামনে নিয়ে আসছেন, আর সেই ফর্মুলাতে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছে রাষ্ট্রপতি। একটা জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া, আরো বেশ কিছু জিনিস আছে, সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন, এরকম বেশ কিছু জিনিস তিনি। ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকে এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। করিডোর দিয়ে দিছে, বাংলাদেশ বিক্রি করে ফেলাইছে। ইউনূস সরকার বাংলাদেশ বেচা ফেলাইছে। কার কাছে? আমেরিকার কাছে। কারণ আমেরিকা ওইখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, আরকানে খ্রিস্টান দেশ বানাবে, ওই জন্য করিডোর দিছে জাতিসংঘের নাম ভাঙাইয়া। আরকান একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, এটার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করবে আমেরিকা। কারণ কি ভাই, ওইটা খ্রিস্টান রাষ্ট্র হবে কি কইরা? ওখানে সংখ্যালঘুকে, ওইখানে তো সংখ্যালঘু খ্রিস্টান, ওইখানে ম্যাক্সিমাম মানুষই তো মনে করেন 60-70 ভাগ মানুষই বৌদ্ধিস্ট, তারপরে কিছু অংশ মুসলমান, অন্য অন্য ধর্ম, শেষের দিকে খ্রিস্টান। ওই সংখ্যালঘুদের জন্য ওইখানে একটা দেশ বানায় দিবে আমেরিকা। আর আরকানে যে যুদ্ধ করতেছে যারা, হ্যাঁ, ওদেরকে বলা হয় জঙ্গি, দেশদ্রোহী, কিন্তু ওরা কিন্তু স্বাধীনতাকামী, মুক্তিযোদ্ধা। ওরা কারা? ওরা কারা? ওরা সব খ্রিস্টান না? যাই না, না বুঝা, বুঝছেন, একটা কিছু বইলা দিলেই হয়। আরে ভারতকে যদি বলতো এই করিডোর দিতে, জানেন, লাফায়া লাফায়া দিয়ে দিত। এটা একটা ইজ্জতের ব্যাপার তো, সম্মানের ব্যাপার তো। কথাটা কি? মানবিক করিডোর কাকে দিচ্ছে? আরকানকে। আরকানকে যে দিচ্ছে, মায়ানমার কি জানে না? বার্মা, মায়ানমার জানে না যে দিবে? তাদের অনুমতি আছে না? আরকান যারা মুক্তিযোদ্ধা তাদের অনুমতি আছে না? চীনের অনুমতি আছে না? আমেরিকা জানে না? সবাই তো জানে। এটা একটা ইজ্জতের ব্যাপার। কারণ কি জানেন, এই আরকানে যে যুদ্ধ চলতেছে, ওর একটা অংশের মধ্যে না অভাব দেখা দিচ্ছে, অভাব। আমাদের এখানে যে 74 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, ওরকম একটা দুর্ভিক্ষ সম্ভাবনা দেখা দিছে। ওখানে খাদ্য পৌঁছাইতে হবে, আর এই খাদ্য কে নিয়ে যাবে? জাতিসংঘে তার তত্ত্বাবধানে নিয়ে যাবে। এটা একটা সম্মানের ব্যাপার, একটা দেশের ইজ্জতের ব্যাপার। মনে করেন ইউনূস স্যার নাই, আওয়ামী লীগ সরকার যদি থাকতো, আমেরিকা যদি বলতো, জাতিসংঘ যদি বলতো, চীন যদি বলতো যে এখানে একটা করিডোর দেন, হ্যাঁ, মানবিক কারণে, মানবিক করিডোর, শেখ হাসিনা কি দিত না? অবশ্যই দিত। ভারত তো এখনো আফসোস করে মরতেছে যে তাদেরকে কেন জাতিসংঘ অফার দিল না। কারণ ভারত দিয়েও কিন্তু ওই আরকান হইয়া ওই স্পটে যাওয়া যায় যেখানে দুর্ভিক্ষ দেখা দিছে, ওইখানে খাদ্য পাঠাবে। কারণ খাদ্যের সঙ্গে আর্মস পাঠাবে না কি পাঠাবে, জাতিসংঘ তো দেখবে। জাতিসংঘের ইউএন থেকে আমাদের দেশের সোলজার, সব দেশের সোলজার এরকম বিভিন্ন দেশে যায় মানুষের কল্যাণে কাজ করতেছে না? এখানেও তো করবে এই করিডোরে। এখানে লুকা ছাপার কি আছে? ওই যে ইনারা আবার বলতেছে সেন্ট মার্টিন নাকি দিয়ে দিবে। হাসিনা বলছিল আমি যদি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি এই দেশের আজীবন থাকতে পারতাম। হ্যাঁ,
উনি যদি সেন্ট মার্টিন দিয়ে দিত আমেরিকাকে তাহলে আজীবন থাকতে পারতো, এরকম একটা অফার দিছে, সে অফারটা উনি গ্রহণ করে নাই। তো সেন্ট মার্টিন কি নিয়ে গেছে? কে নিবে ভাই? কার দেশ কে নিয়ে যায়? বুঝিনি তো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর বড় বড় দেশে অ্যাডভাইস কইরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনার কাজই তো অ্যাডভাইস করা, হ্যাঁ, লেকচার দেওয়া। ওই যে চীনের একটা রাজ্য হাইওয়ান, ওইখানকার যে গভর্নমেন্ট ছিলেন, ওই গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন আমাদের ইউনূস স্যার। তার মানে উনি কি রাজনৈতিক অ্যাডভাইসই তো করতো, তাই না? উনি কি বুঝে না পৃথিবীর লোক কি ওনাকে ছাড় দিবে যদি একটা দেশ বিক্রি করে ফেলায়? আন্দা কুন্দা কথাবার্তা। যাই হোক, আমার এটা সাবজেক্ট না, আমার সাবজেক্ট বর্তমান সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোথায় অবস্থান করতেছে। উনি এমন একটা জায়গায় অবস্থান করতেছে, জলে কুমির ডাঙায় বাঘ। এখন ওনার কি করা উচিত? মনে করেন যে আপনি এমন এক জায়গায় ফাইসা গেছেন যে জলে দেখতেছেন কুমির, নামা যাবে না, আর ডাঙায় বাঘ। আপনি আছেন গাছের ডালের মধ্যে বৈশা, আপনি কি করবেন? এক চুপচাপ বৈশা থাকতে হবে, আর না হলে সিংহের মতো একটা গর্জন দিতে হবে। ওই কুমিরও ডুব দিবে, বাঘও ভাইগা যাবে। বাঁচলে সিংহের মতোই তো বাঁচতে হবে, তাই না? কিন্তু এটা তো গেলে একটা পশু পাখির গল্প। মানুষ হইলে কি করবেন আপনি? মানুষ হইলে এখন বুদ্ধির খেলা খেলবেন, এমন খেলা খেলবেন যেন সবাই মনে করে হ্যাঁ সরকার তো ফাইসা গেল, এখন কোন দিকে যাবে। দেখেন, আজকে হেফাজতে ইসলাম, আজকে 3 তারিখ হেফাজতে ইসলাম আসছিলেন। আমি জানতাম ওনারা কি দাবি করবে, কারণ ওনাদের যে 300-র উপরে গণহত্যা হয়েছে, ওই বিচারটা তো উনি চাইবেনি। এটাই তো অধিকার ওনার। কেন উনি ছাড় দিবেন? ওনাদের ডাকেই তো কত সন্তান চলে আসছে মাদ্রাসা থেকে, তাই না? কত মার বুক খালি হয়েছে। ওনারা বিচার চাইবেন না? এই বিচারটা কে করবে? কেউ তো এটা নিয়ে কথা বলে না ভাই। তাই ওনারা এটা বলছে। আরো কি বলছে? আগে চাই বিচার, তারপরে নির্বাচন। আগে বিচার চায়, তারপরে নির্বাচন চায়। এখন কি তাহলে ইউনূস স্যার সিংহের মতো একটা গর্জন দিবে? না, তা করবে না। উনি যেটুক করার কইরা ফেলছে, সংস্কার যেটুক হওয়ার হয়ে গেছে। সংস্কার সংস্কার আর শুনতে ভাল লাগবে না, এটা তিতা হয়ে গেছে। কিন্তু এটা উনিও বুঝা ফেলাইছে, ওনার যেটুক কাজ করার কইরা ফেলছে। যেটা এখন মঞ্চ থেকে যে আওয়াজগুলো উঠতেছে, আওয়াজগুলো কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, মানে শেখ হাসিনার বিচার করতে হবে। বিচার আর নিষিদ্ধ, এইটাই তো এখন সংস্কার। এর বাইরে আর কোন সংস্কার এখন মাঠে আছে? তাহলে সরকার এখন কি করবে? সরকার এখন ওই যে সিংহের মতো, সিংহ দেখবেন যে চুপচাপ বসে থাকে, ঝিম মাইরা, শুধু চোখের পাতা এদিক আর ওদিক নাড়ে আর ঝিম মাইরা থাকে। ওরকম ঝিম মাইরা থাকবে। সরকার তো আগেই বইলা দিছে ভাই, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা আওয়ামী লীগের ব্যাপার, হ্যাঁ, শেখ হাসিনার ব্যাপার, ওনার দলের ব্যাপার। সরকার তো তার যা জানাইবার জানাই দিছে। আর সংস্কার করার দরকার নাই স্যার, অনেক সংস্কার কইরা ফেলছেন। আপনার যেটুক সংস্কার করার সেটুক হয়ে গেছে। ময়দানের মধ্যে আপনার লোকজন নাইমা গেছে। ওনারা এখন দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। এখন দেখেন, সবাই মিলা চাইলেই তো আপনি করবেন, তাই না? আপনি তো আগেই বলছেন যে ওনারা যদি নির্বাচন করতে চায় ওনাদের ব্যাপার, আমার তো ব্যাপার না। আর নিষিদ্ধের ব্যাপারটা যদি আপনারা সবাই চান, সবাই কি চাইছে? বড় দল থেকে কি চাইছে আওয়ামী লীগের নিষিদ্ধ? চায় নাই। তার মানে কি সবাই চাইলেই হবে, না চাইলে হবে না। কিন্তু সরকারের মনোভাব বোঝা যায়। বিএসএফ মনে হয় ভালো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে। কি কারণে? এটা কি ঠেলায় পড়ে নাকি অন্য কি কারণে বোঝা বড় মুশকিল। দর্শক, কেন কথাগুলো বললাম? আজকে দেখছি খবরে একটা শিরোনাম, পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশিকে 8 ঘন্টা পর ফেরত। বাপরে! এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে। এর আগে আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে বিএসএফ 2 কৃষককে ধরে নিয়ে গেছে, বাংলাদেশিরা যে ওদের 2 জনকে নিয়ে আসছে, তারপরে ওই 2টারে যখন ফেরত দিচ্ছে বাংলাদেশি, এরা ফেরত দিছে। তো এখন ওরা বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী, অন্যরকম বাহিনী বসবাস করে। সেই বাহিনী হাসিনার বাহিনী না, এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ইট মারবা, পাটকেল খাবা, একেবারে সমানে সমান না। এইটা আস্তে আস্তে তারা টের পাচ্ছে, যার জন্য হয়তো এই আচরণ। আর অন্যদিকে তো কাশ্মীরের ওইদিকে চলতেছে, কত দিক সামলাবে ভারত? চারিদিক দিয়ে এখন চীন তো চুপ করে বসে আছে। লাদাখ দিয়ে যখন নাকি মাই শুরু করবে, তখন ভারতের আর কিছুই করার থাকবে না। ভারত এমন একটা দেশ এই অঞ্চলে বিচ্ছিন্ন, তার কোনো বন্ধু নেই। সবাই টেকনিক্যালি মানে তার সাথে মেশে। ধরেন হাসিনা একটু মন থেকে মিশতো ক্ষমতায় থাকার জন্য, মন থেকে মিশতো না। ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন, খুবই কঠিন। বিশেষ করে মোদীর শাসনে। আমি ভাই কোনো দেশ বিরোধী মানুষ না, ভারতের জনগণকে অবশ্যই ভালোবাসি, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। কিন্তু ভারতকে যারা শাসন
করতেছে যে শাসক গোষ্ঠী, এরা বিভাজন করতেছে ভারতে, ধর্মে ধর্মে বিভাজন, মানুষে মানুষের বিভাজন। এরা বিভাজন করে উগ্রতা, হিন্দু ধর্মের শীর্ষই দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এই শক্তি ভারতের জন্য শুধু না, এই অঞ্চলের জন্য বিপজ্জনক। যাক দর্শক, এই আলোচনা লম্বা আরেকদিন করা যাবে। আপাতত দেখেন ঘটনাটা খুবই নাটকীয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক 2 বাংলাদেশিকে 8 ঘন্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার বুড়িমারি স্থলবন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই 2 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন বগুড়ার মহস্থান ঘরের সাজিদুল ইসলাম 20 এবং তার 16 বছর বয়সী ভাগ্নে। ভাগ্নের বাড়ি পাটগ্রাম উপজেলায়। বিজিবি সূত্র বলছে, গতকাল দুপুরে মামা ভাগ্নে ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি চা বাগানের ছবি তুলতে গিয়ে শূন্য রেখা পেরিয়ে ভারতের 20-25 গজ ভেতরে চলে যান। এই সময় ভারতের কোচবিহারের 98 ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। খবর পেয়ে পাটগ্রামের ধবল সুতি বিজিবির ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মুক্তার হোসেন বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডাকেন। পরে গতকাল রাত 2টার দিকে 2 বাংলাদেশিকে হস্তান্তর করেন। পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই খবরের সত্যতা স্বীকার করেন। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম ভাবে এখন ওখানে তো আর দেয়াল থাকে না, ক্রস করে যেতে পারে, এটা ভুল হয়। দেখেন না, ওই যে কাশ্মীরেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। এক বিএসএফ এর সদস্যকে ধরছে পাকিস্তান বাহিনী, তুমি একে মারি ফেলবে নাকি, ফেরত দিয়ে দেবে। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে সীমান্ত সংলগ্ন দেশগুলোর মধ্যে শান্তি থাকে না, আর এই প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে। বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয়, ভারত এর পক্ষে ভোট দিবে না। এখন কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয়, তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না। আর আরো একটা কথা, আমরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চিন্তা করেছে, আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি, আমার করিডোর দিতে হবে। আমার আলটিমেট টার্গেট কি? রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো। চায়নার সাথে ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার বাস বিচার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে, জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে। এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপের পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, লেটস মেক এ রোড ম্যাপ, আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো, রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব, মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব, একটা প্যাসেজ তৈরি করো, বাংলাদেশ আমাদেরকে অ্যাক্সেস দেয়। সেই প্রস্তাব তারা মায়ানমারকেও দিছে। ওকে, এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে। এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে, বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা করিডোর দিতে আমাদের আপত্তি নেই। নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেব দরকার হবে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, বিএনপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেওয়া যাবে না, করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে, করিডোরের জন্য অমুক লাগবে, করিডোর দিতে গেলে এটা লাগবে ওইটা লাগবে। দর্শক বৃন্দ, আমি তাদের এই অবজেকশন গুলোকে আমি নেগেটিভ অর্থে নেই না, আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই, কিন্তু আমার কয়েকটা জায়গায় সমস্যা আছে। সমস্যাগুলো কি? আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল, ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল, মির্জা ফখরুল কি কোনো মন্তব্য করেছে? মির্জা ফখরুল কি তার কোনো প্রতিবাদ করেছে? আমার জানা মতে তা তো করে নাই। আমি তো দেখি না, আমি তো শুনি নাই। তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ ইন্ডিয়ানস রানিং চিটাগং পোর্ট এন্ড মংলা পোর্ট। অর্থাৎ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে, আদানির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে, আমরা এর বিরোধিতা করি, এটা আমরা হতে দেব না। তারা কি বলেছে? একবারও বলে না। তাইলে সেটা যদি তারা না বলে, তারেক রহমান এখন আজকের এই কথাটা বলছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি, এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না, তবে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে।
তারেক রহমান, আমি আগেই বলেছি, হয় উনি অটিস্টিক, নতুবা his mind is not working or he is not an effective leader who can legislate or think properly or write something properly. এই কথাটা আমি কেন বললাম? আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথহেল্ড করা হোক ফর ফার্দার রিভিউ? দর্শক কিন্তু একবারও বলে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে? একবারও বলে নাই। মির্জা ফখরুল বলে নাই, এ বলে নাই, রুহুল কবির রিজভী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, মোহাম্মদ সালাম বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, মির্জা আব্বাস গোরখোদক, মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আউয়াল, ইশরাক, সাদেক হোসেন খোকা কেউ বলে নাই। আজকের বলে নাই। আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন, আলাপ আলোচনার রাস্তা খুঁজে বের করলেন, তখন তারা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার, আলাপ আলোচনা দরকার। তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো, মিলিটারি ভাইকেল, একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই? বাই দ্য ওয়ে, জনাব তারেক রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম, গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালুক একবারও কেন বলেন নাই? আজকে কেন বলতে হলো? আর বিসাইডস আপনাদের কার অজানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না? আপনাদের কার অজানা আছে? অ্যাটাক ড্রোন আমদানির দিন শেষ, এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ। অত্যাধুনিক হাতিয়ার আমদানি কেবল যথেষ্ট নয়, বর্তমান যুগে যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজস্ব প্রযুক্তিতে হাতিয়ার তৈরি করা আবশ্যক। সামরিক অস্ত্র কেবল আমদানি করে যুদ্ধে জেতা সম্ভব নয়, বাংলাদেশ তা উপলব্ধি করতে পেরেছে। তুরস্ক, চীন, ফ্রান্স ও জাপান থেকে অত্যাধুনিক হাতিয়ার কেনার পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচেষ্টা সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি লাইট অ্যাটাক ড্রোনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন KX-2 একটি ঝলকি যথেষ্ট দুশ্মনের বুকে কাঁপন ধরাতে। কতটা শক্তিশালী বাংলাদেশের তৈরি নতুন অ্যাটাক ড্রোন KX-2? ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় কেন এই অ্যাটাক ড্রোনটি সামনে নিয়ে আসা হলো, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। যে কোনো সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ বাংলাদেশের উপরেও পড়বে। আর তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেন। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় মনোযোগ আকর্ষণ করে বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট অ্যাটাক ড্রোন KX-2। বাংলাদেশ বিমান বাহিনী 3 ধরনের প্রোটোটাইপ ড্রোন নিয়ে কাজ করছে। এরই মধ্যে বিমান বাহিনীর প্রথম প্রোটোটাইপ ড্রোন সীমান্তে নজরদারির কাজ করছে। KX-2 ড্রোনটি খুব সম্ভবত দ্বিতীয় প্রোটোটাইপ। এই বিশেষ ড্রোনটি খুব তাড়াতাড়ি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন। নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার লিস্টে যুক্ত হলো নতুন আরও একটি অধ্যায়। KX-2 অ্যাটাক ড্রোনটি মূলত একটি লাইটওয়েট অ্যাটাক ড্রোন, যা একই সাথে নজরদারি এবং দুশ্মনের উপর অ্যাটাক করতে সক্ষম। KX-2 ড্রোন, যা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, এটি হবে বাংলাদেশের তৈরি সবচেয়ে পাওয়ারফুল ড্রোন। এটি নিজের সাথে কয়েক কেজি বিস্ফোরক নিয়ে যেতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। KX-2 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়নি। এরপরও সবার মুখে মুখে এই ড্রোনটি নিয়ে আলোচনা। এর প্রধান কারণ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। যখন ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে, ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনী KX-2 সামনে নিয়ে আসে। বাংলাদেশ বিমান বাহিনী চাইলে এটি পরেও নিয়ে আসতে পারত, তবে সময়ের সঠিক ব্যবহার করে এই সময়কেই তারা বেছে নিয়েছে KX-2-কে বিশ্ববাসীর সামনে তুলে ধরার। বর্তমানে যুদ্ধ আর সামনাসামনি দাঁড়িয়ে করা হয় না, বরং ড্রোনের মাধ্যমে নিরাপদ স্থানে বসেই দুশ্মনকে উড়িয়ে দেওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন ট্যাঙ্ক কার্যকর ছিল, আধুনিক যুদ্ধে তেমনি ড্রোন কার্যকর হবে। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ সামরিক বাহিনী, আমদানির পাশাপাশি নিজস্ব প্রযুক্তির হাতিয়ার তৈরি করে বিশ্বকে। রাখাইনে বাংলাদেশ মানবিক করিডোর দেবে কি দেবে না, দেওয়া উচিত হবে কি হবে না, দিলে কিভাবে দেওয়া হবে, এই আলাপগুলো এখনও চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ, চলাই উচিত। এবং এই প্রেক্ষাপটে রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, তিনি এখন আবার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তিনি প্রধান উপদেষ্টাকে সাহায্য করছেন। তিনি কথা বলেছেন এবং সেই প্রেক্ষাপটে আবার একটু কিছু কথা বলা দরকার। ডক্টর খলিল বলছেন রাখাইনে মানবিক করিডোর চালুর বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেছেন রাখাইনে একটি মানবিক করিডোর চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তবে এখন এই বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি একটা রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক একটা সেমিনারে বলছেন। তিনি বলছেন জাতিসংঘ এই করিডোর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ত্রাণ সরবরাহ হবে, কোনোভাবে অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, আসলে এটা আমরা জানি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং এরপর প্রেস সচিব এটাকে যেভাবে ব্যাখ্যা করে এক ধরনের ঘোলাটে করার চেষ্টা করেছেন, তাতে মানে আমাদেরকে বোকা ঠাউরানো হয়েছে। তখনই বলেছি উনি যা বলেছেন সেটা ভিন্ন ভাষায় আসলে করিডোরের আলাপ। উনি বলছেন কোনো করিডোরের আলাপ হয়নি, আমরা লজিস্টিক সাপোর্ট দেবো ইত্যাদি ইত্যাদি, মানবিক সাহায্য চাওয়ার জন্য। ইট ওয়াজ দ্য সেম। এবং জনাব খলিল যখন এখন করিডোর নিয়ে বলছেন, দ্যাটস ফাইনাল, সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা তাও বলিনি, পররাষ্ট্র উপদেষ্টাও বলেননি, বলেছেন আলোচনা হচ্ছে এবং একই রকম আলোচনা হচ্ছে এবং শর্ত নিয়ে কথাবার্তা হচ্ছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ঠিক একইভাবে এখন ডক্টর খলিল যেটা বললেন ম্যাচ করছে। এখন আরাকান আর্মির সাথে এই মানবিক সহায়তা পৌঁছে দেবে জাতিসংঘ এবং আরাকান আর্মির সাথে আলোচনা চলছে। আরাকান আর্মির সাথে আলোচনার কথা আমরা সবাই আবার একটু মনে করিয়ে দেই, দীর্ঘদিন থেকে বলছি, কিন্তু সেটা এরকম না যে আরাকান আর্মি আমাদের দেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে অস্ত্র নিয়ে, পতাকা নিয়ে, তাদের ব্যাজ পরে জলকেলি করে যাবে এবং বিজিবি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। নন স্টেট অ্যাক্টরের সাথে এভাবে ডিল করা যায় না, এটা জনাব খলিলদের জানা উচিত, নিশ্চয়ই জানেনও। এটা ঝুঁকি হয়ে যায়। এর সাথে আন্ডার টেবল, বেহানে, বাইরে একটু গোপনে নানান রকম আলোচনা ডিলিং হতে পারে এবং হওয়া উচিত, আবারও বলছি। কিন্তু প্রকাশ্যে এই ধরনের এন্ডোর্সমেন্ট অত্যন্ত বাজে নজির হয়েছে। কিন্তু করিডোর নিয়ে আসল যে ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু ডক্টর খলিলের বক্তব্যও নেই। জান্তার সাথে কি কথা হয়েছে? চায়নার সাথে কি কথা হচ্ছে? চায়না কি রাজি আছে? মানে আমি একটু ক্লিয়ারলি বলি, এরকম একটা করিডোর দেওয়ার বিবেচনার ন্যূনতম ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তারও আগে একটা প্রশ্ন আসবে, এই সরকারের সে বিবেচনা করা উচিত কিনা, সেটা নিয়ে পরে বলবো। এই আলাপ হচ্ছে। আরাকান আর্মি যেহেতু এখানে এখন ডিফ্যাক্টো কন্ট্রোলে আছে, তারাই ডিফ্যাক্টো সরকার, সো আরাকান আর্মির সাথে আলোচনা হতেই হবে। জান্তা সরকার অ্যাগ্রি করে কিনা, কারণ আমি বহুবার বলেছি, আমরা অনেকেই জানি আরাকান প্রভিন্সের ভূমির নিয়ন্ত্রণ আরাকান আর্মির থাকলেও, এখানে জান্তাদের সৈন্য এই মুহূর্তে না থাকলেও সেটা চিরস্থায়ী কিছু নয়। তার চাইতে জরুরি কথা, তাদের এয়ার পাওয়ার রয়ে গেছে, এখনও মাঝে মাঝে রাখাইন প্রভিন্সে তারা এয়ার অ্যাটাক করে। সো একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের ভেতরে এসে অ্যাটাক করা তাদের জন্য কোনো ব্যাপার না। তাহলে জান্তা রাজি আছে কিনা, জান্তার সাথে আলোচনা হচ্ছে কিনা, এটাও জরুরি। এবং তার চাইতেও জরুরি কথা, সম্ভবত সবচেয়ে জরুরি কথা, এই দুটো গ্রুপের সাথেই, এই দুটো গ্রুপকেই নিজের নিয়ন্ত্রণে রেখেছে মূলত চায়না। ফলে চায়না এটাকে এন্ডোর্স করে কিনা, এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে স্বাভাবিক চিন্তায় যেটা বলে যে এখানে জাতিসংঘ এবং ইউএসএও যদি ইনভলভ থাকে, সম্ভবত আছে, খুব ফর্মালি না বলা হলেও ইউএস ইনভলভ আছে এবং ইউএস দীর্ঘদিন থেকে এইখানে এই ধরনের কিছু একটা করতে চেয়েছে। ফলে যেখানে ইউএস ইনভলভ আছে সেই হিউম্যানিটেরিয়ান করিডোর চায়না পছন্দ করার কোনো কারণ নেই, কারণ রাখাইন প্রভিন্সে আমেরিকা ঢোকার বা কোনোভাবে ইনভলভ হওয়ার বা কাউকে ইনভলভ করানোর মূল উদ্দেশ্য আসলে চায়নাকে ঝামেলায় ফেলা। তো চায়নাও যদি অ্যাগ্রি না করে এই করিডোর কোনোভাবেই আমাদের জন্য নিরাপদ হবে না। সো এতগুলো ইফস অ্যান্ড বাটস মিললে তারপর ভাবা যেতে পারে, বলছি, ভাবা ঠিক হবে বা উচিত হবে, নট নেসেসারিলি। এটাও একেবারে জরুরি প্রশ্নের ব্যাপার। কারণ হলো এই যে ডক্টর খলিল যেভাবে বলছেন, এখানে খাদ্য, ওইসব মানবিক সাহায্য, ধরুন ঔষধ, খাদ্য, জ্বালানি গেল, কিন্তু এগুলো আরাকান আর্মির কাছে পৌঁছচ্ছে না, এটাও গ্যারান্টি দিতে হবে। এখন আরাকান আর্মি একটা জায়গার নিয়ন্ত্রণে আছে, সে সিভিলিয়ানের বাইরে তার কাছে এগুলো যাবে না, সেগুলো তো হবে না। কারণ আরাকানে যে ব্লকেড তৈরি করেছে জান্তা, তার উদ্দেশ্যই হচ্ছে আরাকান আর্মিকে দুর্বল করে ফেলা, তার সরবরাহ বন্ধ করে দেয়। আমি সামরিক সরবরাহের কথা বলছি না। একটা বাহিনী যখন যুদ্ধ করে, তার খাবারের সংকট যদি হয়, তার ঔষধের সংকট যদি হয়, তার জ্বালানির সংকট যদি হয়, এগুলো তার যুদ্ধের সক্ষমতাকে নষ্ট করে। সো হিউম্যানিটেরিয়ান যে সাহায্য, এগুলো আরাকান আর্মির কাছে গেলেও সেটা তাকে স্ট্রেংথেন করবে। এটা জান্তা কি মেনে নেবে? আর যে আলোচনাটা সবসময়ই আছে, এসব করিডোর একটা পর্যায়ে অস্ত্র পরিবহনের সাথেও জড়িত হয়ে পড়ে, খুব প্রচুর উদাহরণ আছে, এবং তখন অনিবার্যভাবে জান্তা সেটা পছন্দ করবে না। সো এতগুলো মানে সব পক্ষ রাজি থাকার পরও এই ঝুঁকিগুলো আসলে এক্সিস্ট করে। সে কারণেই বলছি যে সরকারটা ডিসেম্বরে নির্বাচন দিতে পারে, এর মানে সরকারের কথা মতেই তারা যদি স্বল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে পারে। তাহলে তারা এই তাড়াহুড়ো কেন, এই হুড়োহুড়ি কেন তাদের? এটা হতে পারে না। অজুহাত দেখানো হচ্ছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেলে সমানে লোক আসতে থাকবে, সমানে লোক এমনিই আসছে, জাস্ট ফর ডিফারেন্ট রিজন। বলেছি এসব নিয়ে কথা, এটা ঠেকানো যাবে না। বটম লাইন হচ্ছে এই সরকার রোহিঙ্গার ইস্যু নিয়ে এইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হবে না। এটা পরবর্তী নির্বাচিত সরকার এসে বিবেচনা করবে। কারণ আবারও বলছে, সব কিছু মিললে তারপর বিবেচনা করা যেতে পারে, কিন্তু এই সরকারের দিক থেকে এটা কোনোভাবে হওয়া উচিত না। কিন্তু সে পুরনো কথা, সরকারের একটা অংশ মনে হয় এটা করতে চায়, দিতে চায়, আমেরিকার সমর্থন তারা পেতে পারে এর বিনিময়ে। এবং এখানে যদি একটা কেওস লেগে যায়, তাহলে তো ইলেকশন পেছিয়ে দেয়ার খায়েশ যাদের আছে, সেটার পালে যথেষ্টই হাওয়া লাগে। এসব সম্ভবত এখানে আছে। সব বিবেচনায় আমাদের এটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এমনকি সব পক্ষ যদি রাজি হয়, তারপরও এই সরকারের অধীনে
এটা হওয়া উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।